বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আয়োজনে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর। যথারীতি ক্লাস পরিচালনায় আছি আমি মোহাম্মদ মিজানুর রহমান, প্রভাষক জীববিজ্ঞান, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর। আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্র, অনলাইন দ্বিতীয় ক্লাস, অধ্যায় ৩, কোষ রসায়ন। এর আগে আমরা এই অধ্যায়ের প্রথম ক্লাস সম্পন্ন করেছি। এর ধারাবাহিকতায় আজকে আমরা দ্বিতীয় ক্লাস পরিচালনা করব, যার পাঠ শিরোনাম হচ্ছে কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাস। শিখন ফল এই ক্লাস শেষে শিক্ষার্থীরা যা শিখবে, কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাস, শুধু মনোস্যাকারাইড অংশটুকু তারা বর্ণনা করতে পারবে। চলো আমরা আজকে ক্লাস শুরু করি। মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড আসলে কি? মনো মানে হচ্ছে এক, মানে এক শর্করা বিশিষ্ট গঠনই হচ্ছে মনোস্যাকারাইড, বা হচ্ছে যে কার্বোহাইড্রেটকে হাইড্রোলাইসিস করলে আর কোনো সরল একক পাওয়া যায় না, তাকে আমরা বলছি মনোস্যাকারাইড। তার মানে হচ্ছে যে মনোস্যাকারাইড গুলোকে যদি আমরা পানি দ্বারা হাইড্রোলাইসিস করি, তাহলে আর কোনো সরল একক পাওয়া যাবে না। এই ধরনের গঠনকে আমরা বলছি মনোস্যাকারাইড, যার সাধারণ সংকেত হচ্ছে CH2O ব্র্যাকেট N। তাহলে N এর জায়গায় যদি আমরা 6 দেই, তাহলে দেখো কি হয়, C6H12O6। নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো। যার কার্বন সংখ্যা, মনোস্যাকারাইডের কার্বন সংখ্যা হচ্ছে 3 থেকে 10। মনোস্যাকারাইডের কার্বন সংখ্যা হচ্ছে 3 থেকে 10। মনোস্যাকারাইড গুলোকে হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ CHO বা কিটোন গ্রুপ C ডাবল বন্ড O। বুঝতে পারতেছো? এরা বিজারক পদার্থ হিসেবে কাজ করে। মনোস্যাকারাইড গুলো কি হয়? বিজারক পদার্থ হিসেবে কাজ করে। মনোস্যাকারাইডে একটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ থাকে, একটা কিটোন গ্রুপ থাকে, এবং এরা বিজারক পদার্থ হিসেবে কাজ করে। এজন্য এদেরকে রিডিউসিং সুগারও বলে। নিশ্চয়ই তোমরা এখানে উদাহরণ দেখো, একটা হচ্ছে যে ডি গ্লুকোজ, একটা হচ্ছে ডি ফ্রুক্টোজ। এখানে হচ্ছে যে CHO মানে হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ, 1 নম্বর কার্বনে সবসময় অ্যালডিহাইড গ্রুপ বসে, এবং হচ্ছে যে 2 নম্বর কার্বনে সবসময় কিটোন গ্রুপ বসে। তাহলে একটা হচ্ছে যে গ্লুকোজ, যেটাকে আমরা বলছি অ্যালডিহাইড শর্করা, একটা হচ্ছে ফ্রুক্টোজ, যেটাকে আমরা বলছি কিটোন শর্করা। দুইটাই হচ্ছে মনোস্যাকারাইড, যাদেরকে হাইড্রোলাইসিস করলে ভাঙলে আর কোনো সরল একক পাওয়া যায় না, তাই এই জন্য আমরা এদেরকে বলছি মনোস্যাকারাইড। নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো মনোস্যাকারাইড কাকে বলে। আমরা মনোস্যাকারাইডের প্রকারভেদে যদি আসি, আমরা বলছি যে কার্বনের উপর ভিত্তি করে, কার্বন সংখ্যার উপর ভিত্তি করে এদেরকে আরো কয়েক ভাগে ভাগ করা যায়। তাহলে কার্বন সংখ্যা হচ্ছে আমরা বলছি 3 থেকে 10 কার্বন বিশিষ্ট হয় মনোস্যাকারাইড গুলো। তাহলে 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে আমরা বলছি যে ট্রায়োজ। 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড কি বলে? ট্রায়োজ। তাহলে ট্রায়োজের একটা উদাহরণ হচ্ছে গ্লিসারেলডিহাইড। এখানে গ্লিসারেলডিহাইড নামটাতেই বোঝা যাচ্ছে যে এখানে অ্যালডিহাইড মূলক থাকায় এদেরকে আমরা বলছি অ্যালডোজ। অ্যালডিহাইড মূলক থাকায় এদেরকে কি বলা হচ্ছে? অ্যালডোজ বলা হচ্ছে। আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, কিটোন মূলক থাকায় এদেরকে কিটোজ বলা হচ্ছে। তার মানে হচ্ছে যে অ্যালডিহাইড যুক্ত শর্করাগুলোকে অ্যালডোজ শর্করা বলে, এবং কিটোন যুক্ত শর্করাগুলোকে কিটোজ শর্করা বলে। আমরা গ্লিসারলডিহাইডের গঠনটা এখানে দেখছি 3 কার্বন বিশিষ্ট, 1 2 3, 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন। 1 নম্বর কার্বনটা সবসময় হচ্ছে অ্যালডিহাইড মূলক থাকে, CHO অ্যালডিহাইড মূলক থাকে, এবং শেষ কার্বনে CH2OH থাকে, এবং বাকি কার্বনগুলো H এবং OH দ্বারা পূর্ণ থাকে। তাহলে এর সাধারণ সংকেত কি? আমরা যদি এখানে 3 দেই, তাহলে কি C3H6O6। দেখো C3H 2 1 3 4 5 6, ঠিক আছে, এবং O 1 2 3। তাহলে এভাবে আমরা হচ্ছে যে এর সাধারণ সংকেত দিয়ে আমরা এগুলোকে বের করতে পারি। তাহলে ট্রায়োজের উদাহরণ আমরা দুইটা দেখছি, একটা হচ্ছে গ্লিসারলডিহাইড, আর একটা হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। একটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ, যাদেরকে আমরা বলছি অ্যালডোজ সুগার। একটা হচ্ছে কিটোর গ্রুপ থাকা, তাদেরকে বলা হচ্ছে কিটোজ সুগার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো।
4 কার্বন বিশিষ্ট মনোসাইডকে বলা হচ্ছে টেট্রোজ। 4 কার্বন বিশিষ্ট মনোসাইডকে কি বলা হচ্ছে? টেট্রোজ। একটা উদাহরণ এখানে দেওয়া হচ্ছে ইরিথ্রোজ। একটা উদাহরণ দেওয়া আছে ইরিথ্রোজ। এখন ইরিথ্রোজ হচ্ছে 4 কার্বন বিশিষ্ট শর্করা। দেখো 1 2 3 4, 4 কার্বন বিশিষ্ট শর্করাকে আমরা বলছি ইরিথ্রোজ। এখানে আমরা ফিগারে দেখছি একটা হচ্ছে এল ইরিথ্রোজ, একটা হচ্ছে ডি ইরিথ্রোজ। তাহলে কিভাবে এখানে হচ্ছে যে এল ইরিথ্রোজ হলো আর কিভাবে এখানে ডি ইরিথ্রোজ হচ্ছে? এটা হচ্ছে 1 নম্বর কার্বনে দেখো CHO আছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে যে অ্যালডিহাইড শর্করা বা অ্যালডোজ শর্করা। তাহলে অ্যালডোজ শর্করা হচ্ছে ইরিথ্রোজ, 1 নম্বর কার্বনে CHO এবং 4 নম্বর কার্বনে CH2OH এবং বাকি দুইটা কার্বনে H এবং OH দ্বারা পূর্ণ আছে। তাহলে এর সাধারণ সংকেত কি? তাহলে আমরা যদি N এর জায়গায় 4 দেই তাহলে C4H8O4, ঠিক আছে? তাহলে এখানে দেখছি আমরা L ইরিথ্রোজ এবং ডি ইরিথ্রোজ। কেন এল ইরিথ্রোজ হলো, কেন ডি ইরিথ্রোজ হলো? এখানে আসলে আমরা যদি একদম নর্মাল চিন্তা করি, 3 নম্বর হচ্ছে দূরবর্তী, 3 নম্বর কার্বনটা হচ্ছে দূরবর্তী কাইরাল কার্বন। কাইরাল কার্বন কাকে বলে? কাইরাল কার্বন হচ্ছে যে কার্বনের হচ্ছে 4টা হাতেই ভিন্ন ভিন্ন, সেই কার্বনকে বলা হচ্ছে কাইরাল কার্বন। তাহলে দূরবর্তী কাইরাল কার্বন, এখানে আমরা দুইটা কাইরাল কার্বন দেখতে পাচ্ছি। দূরবর্তী কাইরাল কার্বন হচ্ছে 3 নম্বর কার্বনটা। 3 নম্বর কার্বনের হাইড্রোক্সিল মূলকটা কোন দিকে আছে সেটার উপর ভিত্তি করে হচ্ছে জি বা এল নির্ধারণ করা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোক্সিল মূলকটা হচ্ছে যে আহ আহ বায়ে আছে, তার মানে হচ্ছে যে বায়ে থাকলে এটাকে বলা হচ্ছে লিভোরোটেটরি বা এল ইরিথ্রোজ। আর তোমরা এই পাশের ফিগারটা যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে হাইড্রোক্সিল মূলকটা আছে ডানে, এই জন্য এটাকে বলা হচ্ছে ডেক্সট্রোরোটেটরি বা ডি ইরিথ্রোজ। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো, এখানে একটা উদাহরণ দেওয়া আছে ইরিথ্রোজ, আরো উদাহরণ আছে ইরিথ্রুলোজ। ইরিথ্রুলোজ হচ্ছে কিটোন শর্করা, ও ইরিথ্রোজের 2 নম্বর কার্বনে হচ্ছে কিটোন গ্রুপ বসে। তাহলে ইরিথ্রোজ হচ্ছে অ্যালডোজ শর্করা আর ইরিথ্রুলোজ হচ্ছে কিটোজ শর্করা। নিশ্চয়ই তোমরা ট্রায়োজ এবং হচ্ছে টেট্রোজ বুঝতে পেরেছো। চলো এবার আমরা পেন্টোজ বা 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড নিয়ে আলোচনা করি। 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডের দুইটা উদাহরণ বইয়ে আছে, একটা হচ্ছে রাইবোজ, একটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ। তাহলে রাইবোজ গুলো হচ্ছে 5 কার্বন বিশিষ্ট হয় এবং রাইবোজ হচ্ছে আরএনএ এর গঠনে থাকে। আর তে রাইবোজ আর তে হচ্ছে আরএনএ, আমরা এইভাবে মনে রাখতে পারি আরএনএ এর গঠনে রাইবোজ থাকে। এবং আহ রাইবোজটা হচ্ছে অ্যালডিহাইড মূলক থাকায় এদেরকে অ্যালডোজ বলা হয়। যেহেতু এটা 5 কার্বন বিশিষ্ট এই জন্য এদেরকে বলা হচ্ছে অ্যালডো পেন্টোজ। এর গলনাঙ্ক 95 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সংকেত হচ্ছে C5H10O5 এবং এরা নিউক্লিওটাইড তৈরি করে। তাহলে রাইবোজ গুলো নিউক্লিওটাইড তৈরি করে আরএনএ গঠনে বিশেষ ভূমিকা রাখে। এরা 5 কার্বন বিশিষ্ট, এরা অ্যালডিহাইড শর্করা, এই জন্য এদেরকে বলা হচ্ছে অ্যালডো পেন্টোজ। তাহলে আমরা এর সরল লিনিয়ার কাঠামোতে গঠন যদি দেখি এবং হচ্ছে রিং স্ট্রাকচারে গঠন দেখি তাহলে দুইটা হচ্ছে ভিন্ন গঠন, ঠিক আছে? আমাদের হচ্ছে যে এই রিং স্ট্রাকচার অবশ্যই শিখতে হবে রাইবোজ এবং ডিঅক্সি রাইবোজের। তাহলে আমরা যদি হচ্ছে যে সরল লিনিয়ার কাঠামোতে গঠন দেখি তাহলে এখানে দেখছি আমরা 5টা কার্বন, 1 2 3 4 5 কার্বন বিশিষ্ট গঠন। প্রথম কার্বনে কি আছে? অ্যালডিহাইড আছে, তার মানে হচ্ছে যে এটা অ্যালডোজ এবং যেহেতু 5 কার্বন এই জন্য পেন্টোজ। অ্যালডো পেন্টোজের একটা উদাহরণ হচ্ছে ডিঅক্স রাইবোজ সুগার। তাহলে দেখো এইখানেও এখানে লিখছে যে ডি রাইবোজ, কারণ কি? কারণ হচ্ছে দূরবর্তী কাইরাল কার্বন 4 নম্বর কার্বন যার হচ্ছে হাইড্রোক্সিল মূলক হচ্ছে ডানে আছে, এই জন্য ডেক্সট্রোরোটেটরি, এই জন্য এটাকে বলা হচ্ছে প্রথম অক্ষর ডি, ডি রাইবোজ। ডেক্সট্রোরোটেটরির প্রথম অক্ষর ডি, এই জন্য এটা হচ্ছে ডি রাইবোজ। চেইন গঠনে আমরা দেখতে পাচ্ছি এটা ডি রাইবোজ। এটাকেই যদি আমরা হচ্ছে যে চাকরিক কাঠামোতে যাই বা রিং স্ট্রাকচারে যাই তাহলে অবশ্যই যেহেতু সরল লিনিয়ার কাঠামো হচ্ছে যে ডি রাইবোজ, ডি রাইবোজ দেখে যদি আমরা চাকরিক কাঠামো করি তাহলে এটা অবশ্যই কি ডি রাইবোজের হচ্ছে রিং স্ট্রাকচার হবে। এখন সেটা আলফা হতে পারে, সেটা বিটা হতে পারে। এখন আলফা কেন বিটা কেন সেটা আমরা দেখব পরবর্তীতে। তাহলে এখন এখানে দেখো যে যেহেতু এটা 5 কার্বন এই জন্য এটা পঞ্চভুজ আকারের একটা গঠন আমরা দেখতে পাচ্ছি। যার হচ্ছে 1 নম্বর কার্বন এটা, 2 নম্বর কার্বন এটা, 3 এটা, 4 এটা এবং উপরে যে কার্বনটা সেটা হচ্ছে 5 নাম্বার
কার্বন। দেখো 5 নাম্বার কার্বনের কি আছে, CH2OH আছে, আর 1 নাম্বার কার্বন আছে CHO। এখানে হচ্ছে যে 1 নাম্বার কার্বন এবং হচ্ছে যে 4 নাম্বার কার্বনের মধ্যে একটা আন্তঃআণবিক বন্ধন হওয়ার কারণে হচ্ছে যে অক্সিজেনটা এখানে চলে আসে এবং হচ্ছে আহ, আহ, এদের হচ্ছে 1 নাম্বার কার্বনের একটা অক্সিজেনের হাত ফাঁকা হয়, যেখানে এই জায়গার হচ্ছে যে যে ওএইচ মূলকটা ছিল, এই ওএইচ মূলকটার অক্সিজেনটা এখানে চলে আসে এবং হাইড্রোজেনটা এখানে চলে আসে, যার কারণে এখানে OH এবং OH হয়। তাহলে 1 নম্বর কার্বন এবং 4 নম্বর কার্বনের মধ্যে আন্তঃআণবিক বন্ধনের কারণে এই গঠনটা এরকম হয়, যেটাকে আমরা বলছি পঞ্চভুজ আকৃতির একটা গঠন। অবশ্যই এই গঠনটা আমরা মনে রাখবো। তাহলে আমরা দেখলাম যে রাইবোজ হচ্ছে 5 কার্বন বিশিষ্ট শর্করা, আরএনএ গঠনের ভূমিকা রাখে। এরা অ্যালডিহাইড মূলক থাকায় এদেরকে অ্যালডোপেন্টোজ বলে। এরা নিউক্লিওটাইড তৈরি করে এবং এদের সাধারণ সংকেত এটা। আমরা এদের সরলিনিয়ার কাঠামোতে গঠন দেখলাম এবং চাকরিক কাঠামোতে গঠন দেখলাম। অবশ্যই হচ্ছে এই গঠনগুলো আমার এখানে মনে রাখতে হবে। তাহলে আরেকটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট শর্করা আছে ডিঅক্সিরাইবোজ। তার মানে ডিঅক্সিরাইবোজ মানে হচ্ছে, ডি মানে হচ্ছে ডিএনএ, ডিএনএ গঠনে এরা ভূমিকা রাখে। এরাও 5 কার্বন বিশিষ্ট এবং এই ডিঅক্সিরাইবোজ হচ্ছে অ্যালডিহাইড মূলক বা হচ্ছে এদেরকেও আমরা বলছি অ্যালডোপেন্টোজ, যার সাধারণ সংকেত হচ্ছে C5H10O4। আমরা এখানে দেখেছিলাম O5 আর এখানে হচ্ছে O4। তার মানে হচ্ছে যে একটা অক্সিজেন এখানে কম আছে। সেটা কোথায় কম আছে? 2 নম্বর কার্বনে অক্সিজেন থাকে না। আমরা যদি ডিঅক্সিরাইবোজের কথা বলি, অক্সি, ডিঅক্সি মানে ডি হচ্ছে নাই, কোনো কিছু অনুপস্থিত। কি অনুপস্থিত? অক্সিজেন অনুপস্থিত। কোথায় অনুপস্থিত? রাইবোজে অনুপস্থিত। এই রাইবোজের গঠনে কোথাও একটা যদি অক্সিজেন অনুপস্থিত থাকে তাহলে সেই গঠনটা হয়ে যায় ডিঅক্সিরাইবোজ। সেটা কোথায় অনুপস্থিত থাকবে? 2 নম্বর কার্বনে সেই অক্সিজেনটা থাকে না। দেখো এটা যদি তার সরল লিনিয়ার কাঠামো হয় তাহলে 1 নম্বর 2 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর কার্বন, 2 নম্বর কার্বনের OH থাকার কথা ছিল, কিন্তু দেখো এখানে এইচ আছে কিন্তু ওটা অক্সিজেনটা নাই। যেখানে হচ্ছে এখানে এইচ, এখানে ওএইচ ছিল কিন্তু এখানে এইচ এবং এইচ আছে, যার কারণে এর গঠনটা হয়ে গেল ডিঅক্সিরাইবোজ। এবং এই যে রিং স্ট্রাকচার এবং এই রিং স্ট্রাকচার একদম সেম, শুধুমাত্র 2 নম্বর কার্বনে একটা অক্সিজেন থাকবে না। তাহলে আমরা বুঝতে পারছি পেন্টোজের উদাহরণ, 5 কার্বন বিশিষ্ট শর্করা দুটো উদাহরণ, রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ। নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো এবং প্রত্যেকটাই হচ্ছে মনোস্যাকারাইড। এগুলো সবগুলো হচ্ছে মনোস্যাকারাইড, যেগুলোকে ভাঙলে বা হাইড্রোলাইসিস করলে আর কোনো সরল একক পাওয়া যায় না। এবার আমরা আসলে রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজের মধ্যে পার্থক্য নিয়ে একটু আলোচনা করি। পার্থক্য হচ্ছে যে বিষয় হচ্ছে যে অপরিহার্যতা। এটি হলো আরএনএ এর অপরিহার্য উপাদান। রাইবোজ কি? আর তে রাইবোজ, আর তে আরএনএ, আমরা এভাবে মনে রাখতে পারি। আরএনএ এর অপরিহার্য উপাদান। ডিঅক্সিরাইবোজ, ডি তে হচ্ছে ডিএনএ, এটা হলো ডিএনএ এর অপরিহার্য উপাদান। নিশ্চয়ই বুঝতে পারতেছি। এবং অক্সিজেন পরমাণু হচ্ছে আণবিক গঠনে 5টি অক্সিজেন পরমাণু থাকে। আমরা দেখলাম যে রাইবোজে 5টা অক্সিজেন পরমাণু আছে কিন্তু ডিঅক্সিরাইবোজে 5টি নাই, একটা ওখানে 2 নম্বর কার্বনে কম থাকার কারণে এখানে 4টি অক্সিজেন পরমাণু থাকে। হাইড্রক্সিল গ্রুপ হচ্ছে 2 নম্বর কার্বন পরমাণুর সাথে হাইড্রক্সিল গ্রুপ যুক্ত থাকে কার? রাইবোজের। আমরা একটু আগে দেখি 2 নম্বরের হাইড্রক্সিল গ্রুপ যুক্ত থাকে কার? রাইবোজের। কিন্তু ডিঅক্সিরাইবোজে হাইড্রক্সিল গ্রুপ যুক্ত থাকে না, সেই কথাটা এখানে বলা হয়েছে। এবং অংশগ্রহণ, নিউক্লিওটাইড ও শর্করা তৈরিতে অংশগ্রহণ করে, ডিঅক্সি নিউক্লিওটাইড গঠনে অংশগ্রহণ করে। নিশ্চয়ই আমরা রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজের পার্থক্য বুঝতে পেরেছি এবং খুবই সহজ। আমরা যদি এর আগের হচ্ছে যে রিং স্ট্রাকচার গুলো বুঝে থাকি তাহলে আমরা নিশ্চয়ই হচ্ছে এর পার্থক্যটাও বুঝেছি। এরপর আসো আমরা হেক্সোস সুগার বা 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড নিয়ে আলোচনা করি। 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড এখানে হচ্ছে একটা গ্লুকোজ আর একটা হচ্ছে ফ্রুক্টোজ। তাহলে গ্লুকোজ হচ্ছে উদ্ভিদের দ্রবণীয় মনোস্যাকারাইড কে বলছি আমরা গ্লুকোজ, যার আণবিক সংকেত হচ্ছে C6H12O6। এবং এই যে গ্লুকোজটা হচ্ছে অ্যালডিহাইড মূলক থাকায় এদেরকে বলা হচ্ছে অ্যালডোহেক্সোজ। কারণ এখানে কি আছে? অ্যালডিহাইড আছে, এজন্য এদেরকে বলা হচ্ছে অ্যালডোহেক্সোজ। পাকা আঙ্গুরে
12 থেকে 30% গ্লুকোজ থাকে, তাই একে গ্রেপ সুগার বলে বা আঙ্গুরের শর্করা বলে। কাকে আঙ্গুরের শর্করা বলা হয়? গ্লুকোজকে আঙ্গুরের শর্করা বলা হয়। এমসিকিউতে এটা থাকতে পারে অনেক সময়। এবং শ্বসনের প্রাথমিক পদার্থ হলো গ্লুকোজ। তাহলে গ্লুকোজ সম্পর্কে আমরা এই বেসিক কথাগুলো বা বেসিক বিষয়গুলো জানলাম, যার হচ্ছে সরল লিনিয়ার কাঠামোতে গঠন এরকম। তাহলে 1 নম্বর কার্বনে CHO আছে এবং শেষ কার্বনে 6 নম্বর কার্বনে CH2OH থাকে এবং অন্য কার্বনগুলো H এবং OH দ্বারা পূর্ণ থাকে। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পারতেছো। তাহলে এর উৎপাদন এবং প্রস্তুত প্রণালী কি? প্রকৃতিতে সবুজ উদ্ভিদ থেকে গ্লুকোজ উৎপাদিত হয়। সবুজ উদ্ভিদই একমাত্র স্রোত যেখান থেকে গ্লুকোজ আমরা পাচ্ছি। আবার গবেষণাগারে হাইড্রোলাইসিস করেও আমরা কি সুক্রোজ ও স্টার্চ থেকে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ প্রস্তুত করতে পারি বা প্রস্তুত করা যায়। আমরা দেখলাম যে উৎপাদন ও প্রস্তুত প্রণালী এটা কোথা কোথা থেকে আমরা পেয়ে থাকি। বৈশিষ্ট্য হচ্ছে গ্লুকোজ সাদা দানাদার পদার্থ, স্বাদে মিষ্টি এবং পানিতে সহজেই দ্রবণীয়। গ্লুকোজের ব্যবহার হচ্ছে রোগীর পথ্য হিসেবে গ্লুকোজ এর বহুল ব্যবহার আছে। এটি রোগীকে দ্রুত শক্তি যোগায়। গ্লুকোজ রোগীকে দ্রুত শক্তি দেয়, যেটা হচ্ছে বাজারে পাওয়া যায় ডেক্সট্রোজ নামে। হ্যাঁ, এটা হচ্ছে যে নিয়ে এসে রোগীকে হচ্ছে যে পানির সঙ্গে মিশায় খাওয়ায়। তাহলে এটা হচ্ছে পানিতে দ্রবণীয়। বুঝতে পারতেছো কথা? বিভিন্ন ফল সংরক্ষণে গ্লুকোজ ব্যবহার করা হয়। ঠিক আছে? ক্যালসিয়াম গ্লুকোনেট হিসাবে ওষুধ শিল্পে গ্লুকোজ ব্যবহৃত হয়। ভিটামিন সি তৈরি করার জন্য গ্লুকোজ ব্যবহৃত হয়। গ্লুকোজ কার্বোহাইড্রেট বিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিশ্চয়ই তোমরা গ্লুকোজের বৈশিষ্ট্য, উৎপাদন, প্রস্তুত প্রণালী এবং ব্যবহার বুঝতে পেরেছো এবং সরল লিনিয়ার কাঠামোতে এর গঠনটাও বুঝতে পেরেছো। এবার আসো আমরা দেখি গ্লুকোজের গঠন। রিং স্ট্রাকচারে দুই ধরনের গঠন আমরা দেখতে পাই। একটাকে বলছি আলফা গ্লুকোজ, একটাকে বলছি বিটা গ্লুকোজ। 1 নম্বর কার্বনের হাইড্রোক্সিল যদি নিচে থাকে, তাহলে দেখো এই যে গ্লুকোজের যেহেতু হচ্ছে যে 6 কার্বন বিশিষ্ট, তাহলে সরভুজ আকৃতির একটা গঠন, যার 1 নম্বর কার্বন এটা, 2 নম্বর কার্বন এটা, 3 নম্বর কার্বন এটা, 4 নম্বর এটা, 5 এবং উপরে হচ্ছে 6 নম্বর কার্বন। তাহলে বলা হচ্ছে যে একটা হচ্ছে আলফা গ্লুকোজ আর একটা হচ্ছে বিটা গ্লুকোজ। তাহলে 1 নম্বর কার্বনের হাইড্রোক্সিল মূলক যদি নিচে থাকে, এই যে 1 নম্বর কার্বন এটা হাইড্রোক্সিল মূলক যদি নিচে থাকে, তাহলে সেটাকে আমরা বলছি আলফা কার্বন বা আলফা গ্লুকোজ। সেটাকে আমরা কি বলছি? আলফা গ্লুকোজ। তাহলে যেহেতু হচ্ছে সরল লিনিয়ার কাঠামোতে আমরা হচ্ছে ডি গ্লুকোজ নিয়ে করেছি, এই জন্য এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ। এই গঠনটা হচ্ছে চাকরির কাঠামোতে আলফা ডি গ্লুকোজ। আলফা কেন? 1 নম্বর কার্বনের হাইড্রোক্সিল মূলকটা নিচে আছে, এই জন্য হচ্ছে আলফা। আরেকটা গঠন হচ্ছে বিটা গ্লুকোজ, যার 1 নম্বর কার্বন হাইড্রোক্সিল মূলক উপরে আছে। যদি হাইড্রোক্সিল মূলক উপরে থাকে তাহলে সেটা বিটা, আর যদি নিচে থাকে তাহলে সেটা হচ্ছে আলফা। যেহেতু ডি গ্লুকোজ থেকে আসছে, এই জন্য এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজ। নিশ্চয়ই গঠনটা তোমরা বুঝতে পারতেছো। তাহলে এইগুলো হচ্ছে যে আবার হচ্ছে ডি গ্লুকোজ, এল গ্লুকোজ। কেন ডি গ্লুকোজ হয়, কেন এল গ্লুকোজ হয়, এটা আমরা জানি। তবে একটা জিনিস মনে রাখবো যে যখন 6 এর অধিক কার্বন বিশিষ্ট মনস্যাকারাইড আমরা পাবো, তখন আমরা কাইরাল কার্বন বের করব না, সরাসরি 5 নাম্বার কার্বনটাকে দেখবো। 5 নাম্বার কার্বন হাইড্রোক্সিল মূলক কোন দিকে আছে, জানে নাকি বাই? যদি জানে থাকে তাহলে সেটা হচ্ছে ডেক্সট্রোরোটারি বা ডি গ্লুকোজ, আর যদি বাই থাকে সেটা হচ্ছে লিভোরোটারি বা এল গ্লুকোজ। এগুলোকে লিভোরোটারি ডি গ্লুকোজকে প্লাস চিহ্ন বা হচ্ছে ছোট হাতে দিয়ে দিয়েও প্রকাশ করা হয়, আর এল গ্লুকোজকে মাইনাস চিহ্ন বা ছোট হাতের এল দিয়ে প্রকাশ করা হয়। নিশ্চয়ই গ্লুকোজের এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো। তাহলে গ্লুকোজ সম্পর্কিত যে তথ্যগুলো আমরা এখানে দিয়েছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে আমরা হেক্সোস সুগারের আরেকটা হচ্ছে উদাহরণ আছে, যেটাকে আমরা বলছি ফ্রুক্টোজ। এইটা হচ্ছে কি 6 কার্বন বিশিষ্ট একটা মনোস্যাকারাইড, যার সাধারণ সংকেত গ্লুকোজের মতোই C6H12 এবং O6। যেখানে হচ্ছে যে আমরা দেখেছি গ্লুকোজে হচ্ছে যে অ্যালডিহাইড মূলক থাকে, কিন্তু ফ্রুক্টোজে কিটোন মূলক থাকে। এবং ফ্রুক্টোজের একটা বৈশিষ্ট্য হচ্ছে পাকা মিষ্টি ফলে অধিক থাকে, তাই একে ফ্রুট সুগার বলা হয়। ফ্রুক্টোজকে কি বলা হয়? ফ্রুট সুগার বলা হয়। আমরা গ্লুকোজকে দেখেছিলাম যে
গ্রেপ সুগার বা আঙ্গুরের শর্করা বলা হয়, কিন্তু ফ্রুক্টোজকে ফ্রুট সুগার বলা হচ্ছে। যদি ফ্রুক্টোজের বৈশিষ্ট্যের কথা বলি, এরা সাদা বর্ণের দানাদার পদার্থ, পানিতে দ্রবণীয় এবং গ্লুকোজের আইসোমার। কেন আইসোমার হচ্ছে? আণবিক সংকেত একই, এদের কি আণবিক সংকেত একই, C6H12O6, কিন্তু গাঠনিক দিক দিয়ে এরা ভিন্ন। এখানে গ্লুকোজের ক্ষেত্রে 1 নম্বর কার্বনে CHO ছিল বা অ্যালডিহাইড মূলক ছিল, আর ফ্রুক্টোজের ক্ষেত্রে 2 নম্বর কার্বনে কিটোন মূলক থাকে। এই যে আণবিক সংকেত একই, কিন্তু গাঠনিক দিক দিয়ে এরা একটু ভিন্ন হওয়ার কারণে এরা হচ্ছে একজন আরেকজনের আইসোমার। নিশ্চয়ই আমরা বুঝতে পারতেছি আমি কি বলতে চেয়েছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা দেখছি যে সরল লিনিয়ার কাঠামোতে গ্লুকোজের হচ্ছে যে চেইন স্ট্রাকচার 6 কার্বন বিশিষ্ট, 2 নম্বর কার্বনে হচ্ছে যে কিটোনমূলক থাকে। যখন 2 নম্বর কার্বনে কিটোনমূলক থাকে তখন 1 নম্বর কার্বনে হচ্ছে CH2OH বসাতে হয় এবং শেষ কার্বনে CH2OH বসাতে হয়। ঠিক আছে? তাহলে আমরা এর গঠনটা দেখছি আবার 6 কার্বন বিশিষ্ট যৌগ, কিন্তু এর গঠনে আবার দেখা যাচ্ছে যে এটা পঞ্চভুজ আকৃতির একটা গঠন। কারণ হচ্ছে এর কাউন্টিংটা, যেহেতু কিটোন গ্রুপ 2 নম্বর থাকে, এইজন্য কাউন্টিংটা হচ্ছে 2 থেকে 6 পর্যন্ত হয়। 2 থেকে 6 এ 5টা কার্বন থাকে, এইজন্য এর গঠনটা হচ্ছে পঞ্চভুজ আকৃতির একটা গঠন। যার 1 নম্বর কার্বন হচ্ছে এটা, 2 নম্বর এটা, 3, 4, 5 এবং 6। এই গঠনগুলো চাকরিক কাঠামোতে গ্লুকোজ, ফ্রুক্টোজ, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ আমাদের শিখতে হবে। ঠিক আছে? তাহলে ফ্রুক্টোজ কোথায় ব্যবহার করা হয়? কনফেকশনারিতে, মিষ্টান্ন তৈরিতে ফ্রুক্টোজ ব্যবহার করা হয়। আমরা গ্লুকোজের হচ্ছে যে রিং স্ট্রাকচার দেখেছিলাম 2 ধরনের, ফ্রুক্টোজেরও রিং স্ট্রাকচার 2 ধরনের। একটা হচ্ছে আলফা ফ্রুক্টোজ, আরেকটা হচ্ছে বিটা ফ্রুক্টোজ। আমরা জানি আলফা কেন হয়, বিটা কেন হয়? কারণ হচ্ছে 1 নম্বর কার্বন হাইড্রোক্সিল মূলক কোন দিকে আছে? নিচে নাকি উপরে? যদি নিচে থাকে তাহলে সেটা আলফা ডিগ্লুকোজ বা আলফা ফ্রুক্টোজ, আর যদি উপরে থাকে তাহলে সেটা হচ্ছে বিটা ডি ফ্রুক্টোজ। কারণ হচ্ছে এই যে ডি গ্লুকোজ থেকেই যদি আমরা চাকরির কাঠামোগুলো করি তাহলে সেটা অবশ্যই ডি ফ্রুক্টোজ হবে। আর 1 নম্বর কার্বন হাইড্রোক্সিল মূলক নিচে আছে, এজন্য হচ্ছে আলফা ডি ফ্রুক্টোজ, আর 1 নম্বর কার্বন হাইড্রোক্সিল মূলক উপরে আছে, এজন্য হচ্ছে বিটা ডি ফ্রুক্টোজ। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। চেইন স্ট্রাকচারের এটা এখানে চেইন স্ট্রাকচার এখানকারও 2 ধরনের। আমরা ওই যে গ্লুকোজের ক্ষেত্রেও দেখেছি যে হচ্ছে যে 5 নাম্বার কার্বন হাইড্রোক্সিল মূলক কোন দিকে আছে। যখন 6 কার্বন বিশিষ্ট, 6 কার্বন থেকে অধিক কার্বন বিশিষ্ট মনস্যাকারাইড যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা সরাসরি 5 নাম্বার কার্বনকে দেখব। এই 5 নাম্বার কার্বন হাইড্রোক্সিল মূলক যেহেতু হচ্ছে ডানে আছে, এইজন্য ডেক্সট্রোডেরিভেটিভ ফ্রুক্টোজ, আর বায়ে থাকলে লিভোডেরিভেটিভ বা এল ফ্রুক্টোজ। নিশ্চয়ই তোমরা ফ্রুক্টোজের অংশটুকু বুঝতে পেরেছো। হেক্সোজ সুগার, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, একটা হচ্ছে অ্যালডিহাইড শর্করা, একটা হচ্ছে কিটোন শর্করা। একটাকে বলা হচ্ছে অ্যালডোহেক্সোজ, একটাকে বলা হচ্ছে কিটোহেক্সোজ। তাহলে আসো আমরা এবার জেনে নেই গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মধ্যে পার্থক্য। গ্লুকোজ হচ্ছে এটি একটি অ্যালডোহেক্সোজ, কারণ এতে অ্যালডিহাইড গ্রুপ থাকে। ফ্রুক্টোজ এটি একটি কিটোহেক্সোজ, কারণ এতে কিটোন গ্রুপ থাকে। একে গ্রেপ সুগার বা আঙ্গুরের শর্করা বলা হয়, একে ফ্রুট সুগার বলা হয়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গ্লুকোজ উৎপন্ন হয়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সরাসরি ফ্রুক্টোজ উৎপন্ন হয় না। শ্বসনের প্রাথমিক পদার্থ হলো গ্লুকোজ, শ্বসনে গ্লুকোজ হতে ফ্রুক্টোজ উৎপন্ন হয়। তাহলে এই যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের পার্থক্য, আমরা যদি গ্লুকোজ এবং ফ্রুক্টোজের হচ্ছে যে রিং স্ট্রাকচার এবং হচ্ছে যে চেইন স্ট্রাকচার বুঝে থাকি, তাহলে আমাদের জন্য হচ্ছে যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের পার্থক্য খুব সহজ হয়ে যায়। তাহলে আমরা আজকের আলোচনা একদম শেষ পর্যায়ে চলে আসছি। বাড়ির কাজ দিয়ে আমরা আজকের আলোচনা শেষ করব। বাড়ির কাজ হচ্ছে কার্বোহাইড্রেটস কি, এটা আমরা আবার দিয়েছি এবং এর শ্রেণীবিন্যাস, রাইবোজ ডিঅক্সিরাইবোজের পার্থক্য, গ্লুকোজ ও ফ্রুক্টোজের বৈশিষ্ট্য, ব্যবহার এবং এর পার্থক্য, রাইবোজ ডিঅক্সিরাইবোজ, গ্লুকোজ ও ফ্রুক্টোজের আণবিক সংকেত, গাঠনিক সংকেত ও রিং স্ট্রাকচার শিখতে হবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। স্টে হোম, বি সেফ, কিপ ইউর ডিস্টেন্স, ডোন্ট গো আউট। বাড়িতে থাকো, সুস্থ থাকো।